রামপুর নামের একটা গ্রাম। একবার ভাবুন তো, রাত নামলেই যে গ্রামের সব দরজা জানালা ভয়ে বন্ধ হয়ে যায়, বাইরে ঝোড়ো হাওয়া, আর তার মধ্যেই কুয়াশার চাদর ভেদ করে গ্রামের একেবারে শেষ মাথায় একটা পুরনো ক্লিনিকে টিমটিম করে আলো জ্বলছে। এই ছবিটা পড়ার পর থেকেই আমার মাথা থেকে বেরোচ্ছে না। আমাদের হাতে আজকে যে লেখাটা আছে সেটার নাম রামপুরের রাতের ডাক্তার। এটা হয়তো ছোট্ট একটা লেখা, কিন্তু এর ভেতরে যে রহস্য সেটা বিশাল। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব সেই রহস্যের প্রত্যেকটা ভাঁজ খুলে দেখতে। এটা একটা তালাবন্ধ বাক্সের মতো, আর এই লেখাটা হলো তার চাবি। চলুন একসাথে এই বাক্সটা খোলার চেষ্টা করা যাক। দারুণ একটা শুরু। আর এই তালাবদ্ধ বাক্স কথাটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ লেখক শুরু থেকেই আমাদের এমন একটা জগতে নিয়ে যাচ্ছেন যেখানে সবকিছুই যেন একটু অচেনা, একটু রহস্যময়। আমাদের মনে প্রথম থেকেই একটা প্রশ্ন তৈরি করে দিচ্ছেন, ওই ক্লিনিকে ঠিক কি আছে। ঠিক সেখান থেকে আমার প্রথম প্রশ্নটা আসছে। গল্পটা আমাদের একজন ডাক্তারের কথা বলছে, যাকে গ্রামের লোকেরা মৃত বলেই জানে, কিন্তু তার ছায়া নাকি এখনও গভীর রাতে রোগীদেরকে খুঁজে বেড়ায়। প্রথমবার পড়ে আমার মনে হয়েছিল এটা তো একটা সোজা সাপটা ভূতের গল্প, কিন্তু যতবার পড়ছি তত মনে হচ্ছে ব্যাপারটা এতটাও সহজ নয়। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল পরিবেশটাকে যেভাবে তৈরি করা হয়েছে। লেখক কিন্তু একবারও বলছেন না যে গ্রামটা ভয়ঙ্কর। তিনি শুধু কয়েকটা ছবি আমাদের সামনে তুলে ধরেন। ঘন কুয়াশা, ঝড়ের রাত, গ্রামের এক কোনায় পড়ে থাকা একটা ভাঙাচোরা ক্লিনিক। এই ছবিগুলোই আমাদের মনের ভেতরে একটা অস্বস্তি তৈরি করে। সাহিত্য বা সিনেমার ভাষায় এটাকে গথিক অ্যাটমসফিয়ার বলা হয়। গথিক, এই শব্দটা আমরা অনেক সময় হরর সিনেমার ক্ষেত্রে শুনে থাকি। এটাকে যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায়, এর মানে কি শুধু ভুতুড়ে বাড়ি আর অন্ধকার? এর চেয়েও একটু বেশি। গথিক গল্পে পরিবেশটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড বা পটভূমি নয়, ওটা নিজেই একটা জীবন্ত চরিত্র। পরিবেশটাই একটা চরিত্র। হ্যাঁ, অনেক ক্ষেত্রে গল্পের মূল ভিলেন। ভাবুন, ওই ঝড়, ওই কুয়াশা, ওই একাকী ক্লিনিক, ওরা যেন একসাথে মিলে ষড়যন্ত্র করছে। ওদের উদ্দেশ্য হল গল্পের চরিত্রদের আর আমাদের পাঠকদের মানসিকভাবে কোণঠাসা করে ফেলা, বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে একটা দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করা। এই গল্পে রামপুর গ্রামটা ঠিক সেই কাজটাই করছে। বাহ, দারুণ ব্যাখ্যা। পরিবেশটাই একটা ভিলেন। এটা ভাবলে তো পুরো গল্পটাকেই অন্য চোখে দেখতে হয়। আর এই ভিলেনের সবচেয়ে কেন্দ্রে আছে সেই ডাক্তার, যিনি একই সাথে জীবন বাঁচান আবার ভয়ও দেখান। এই ব্যাপারটা আমাকে খুব ভাবিয়েছে। ডাক্তার মানেই তো ভরসা, নিরাপত্তা, কিন্তু এখানে সেই পরিচিত ধারণাটাকেই পুরোপুরি উল্টে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এই উল্টে দেওয়ার মধ্যেই গল্পের মনস্তাত্ত্বিক খেলার শুরু। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে যাকে বলা হয় আনক্যানি। যখন খুব পরিচিত, খুব চেনা একটা জিনিস বা ধারণা হঠাৎ করে অদ্ভুত আর অস্বস্তিকর লাগতে শুরু করে। আচ্ছা, যেমন? যেমন ধরুন, একটা ম্যানিকুইন বা পুতুল, যা এতটাই জীবন্ত দেখতে যে ওকে দেখলে কেমন গা ছমছম করে। অথবা একটা রোবট, যা প্রায় মানুষের মতো আচরণ করছে কিন্তু পুরোপুরি মানুষ নয়। ওই সামান্য পার্থক্যটাই আমাদের অস্বস্তিতে ফেলে দেয়। তার মানে যে জিনিসটা আমাদের চেনা জগতের অংশ, সেটা যখন একটুখানি অচেনা আচরণ করে, তখনই ভয়তে সবচেয়ে বেশি কাজ করে। একদম। একজন ডাক্তার আমাদের কাছে পরিচিত এবং ভরসার প্রতীক, কিন্তু এই গল্পে সেই ডাক্তার মৃত, অথচ তিনি চিকিৎসা করছেন। একটা ক্লিনিক হলো আরোগ্যের জায়গা, কিন্তু এখানে সেটাই বিপদের কেন্দ্র। এই পরিচিত জিনিসগুলোকে অপরিচিত করে তোলার ফলেই একটা গভীর মনস্তাত্ত্বিক ভয় তৈরি হয়, যা সাধারণ ভূতের গল্পের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। ঠিক। আর ঠিক এই চরম অনিশ্চয়তার মধ্যেই গল্পের তরুণী চরিত্রটি একটা অসাধারণ সাহসী পদক্ষেপ নেয়। সে ওই ক্লিনিকে প্রবেশ করে। আর তার এই পদক্ষেপটাই তো পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। গ্রামের বাকি সবাই যেখানে ভয়ে গুটিয়ে আছে, সেখানে এই মেয়েটা একাই সেই ভয়ের উৎসের দিকে এগিয়ে যাচ্ছে। এটা শুধু শারীরিক সাহসের পরিচয় নয়, আমার মনে হয় এটা একটা মানসিক শক্তিরও প্রতীক। সে যেন শুধু ক্লিনিকের দরজায় ঠেলছে না, সে আসলে গ্রামের বহু বছরের পুরনো ভয় আর কুসংস্কারের দরজাতেও ধাক্কা দিচ্ছে। খুব সুন্দর বলেছেন। মেয়েটির এই পদক্ষেপটা একটা সংঘর্ষ তৈরি করে, গ্রামের সম্মিলিত ভয়ের সাথে তার ব্যক্তিগত সাহসের সংঘর্ষ। আর এই সংঘর্ষের ফলেই আমরা গল্পের সেই চূড়ান্ত মুহূর্তে পৌঁছে যাই। হ্যাঁ, সেই মুহূর্তটা।
মেয়েটা ভেতরে ঢোকার সাথে সাথেই দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। এরপর সে ঘাড়ে অনুভব করল একটা গরম নিঃশ্বাস, আর তারপরেই ঘরের আলোটা নিভে গেল। আমার মতে এই কয়েকটা লাইনই পুরো গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। লেখক এখানে আমাদের শুধু গল্প শোনাচ্ছেন না, তিনি আমাদের ভয়টাকে অনুভব করাচ্ছেন। একদম, তিনি ভয়টাকে অনুভব করাচ্ছেন। ওই গরম নিঃশ্বাসের বর্ণনাটা এতটাই বাস্তব যে পড়তে গিয়ে নিজের ঘাড়েও একটা শীতল স্রোত বয়ে যায়। এখানে সংবেদনশীল বিবরণের ব্যবহারটা লক্ষ্য করার মতো। দেখুন, লেখক শুধু দৃশ্যের বর্ণনা দেননি, তিনি স্পর্শ, গরম নিঃশ্বাস, শব্দ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ এবং অনুভূতি সবকিছুকে একসাথে ব্যবহার করেছেন। এর ফলে আমরা আর বাইরের দর্শক থাকি না, আমরা মানসিকভাবে ওই ঘরটার ভেতরে ওই মেয়েটার পাশেই দাঁড়িয়ে পড়ি। আর দরজা বন্ধ হয়ে যাওয়ার প্রতীকী তাৎপর্যটাও কিন্তু বিশাল। সেটা কি রকম? আমি এটাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হিসাবেই দেখছিলাম। এর চেয়েও কি গভীর কিছু আছে? আমার তো তাই মনে হয়। ওই দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে মেয়েটা শুধু একটা ঘরে আটকা পড়ল না, সে আসলে গল্পের মূল প্রশ্নের মধ্যে আটকা পড়ে গেল। ওই মুহূর্ত থেকে তার জন্য আর পালানোর কোনো পথ খোলা রইল না, তাকে ওই রহস্যের মুখোমুখি হতেই হবে। আর মজার ব্যাপার হলো, পাঠক হিসেবে আমরা ওর সাথে ওই প্রশ্নের জালে আটকা পড়ে যাই। আলো নিভে যাওয়ার পর আমাদেরও আর কিছু করার থাকে না, শুধু কল্পনা করা ছাড়া। আর মানুষের কল্পনা তো অনেক সময় বাস্তবতার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। যখন আমরা চোখে কিছু দেখতে পাই না, তখন আমাদের মনই সবচেয়ে ভয়ের ছবিগুলো আঁকতে শুরু করে। ঠিক তাই। লেখক এখানে খুব চালাকির সাথে দায়িত্বটা আমাদের ওপর ছেড়ে দিয়েছেন। তিনি আমাদের ভয় দেখান না, বরং আমাদের ভেতরের ভয়কেই ব্যবহার করেন আর কি। আর এই চূড়ান্ত অন্ধকারের মধ্যেই তিনি গল্পের সবচেয়ে বড় বোমাটা ফাটান, সেই শেষ প্রশ্নটা দিয়ে। ওই রাতে কে কার চিকিৎসা করেছিল? সত্যি বলতে এই একটা প্রশ্ন আমার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এটা এমন একটা প্রশ্ন যা কোনো উত্তর দেয় না, বরং আরও হাজারটা নতুন প্রশ্নের জন্ম দেয়। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। আপনার কি মনে হয় এর সম্ভাব্য ব্যাখ্যাগুলো কি হতে পারে? আমার মনে হয় এখানে অন্তত ৩টি আলাদা পথের সম্ভাবনা খুলে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটাই একে অপরের থেকে বেশি আকর্ষণীয়। প্রথম এবং সবচেয়ে সহজ ব্যাখ্যাটা হলো ক্লাসিক ভৌতিক গল্পের ব্যাখ্যা। ডাক্তার একজন অতৃপ্ত আত্মা, আর মেয়েটি তার শিকার। মানে ডাক্তার মেয়েটির চিকিৎসার নামে তার ক্ষতি করেছে? হ্যাঁ, হয়তো তার জীবন শক্তি শুষে নিয়েছে, বা তাকেও তার মতো অতৃপ্ত আত্মায় পরিণত করেছে। চিকিৎসা শব্দটা এখানে একটা ভয়ঙ্কর পরিহাস মাত্র। এটা হলো সবচেয়ে সোজা সাপটা ভৌতিক ব্যাখ্যা। এটা মানলে গল্পটা একটা নিখুঁত হরর স্টোরি হিসেবে শেষ হয়। কিন্তু আমার মন কেন জানি না এটা মানতে চাইছে না। মেয়েটার যে সাহস আমরা শুরুতে দেখেছি, তার সাথে এই অসহায় শিকারের ভূমিকাটা ঠিক খাপ খায় না। আমার বরং দ্বিতীয় একটা সম্ভাবনার কথা মাথায় আসছিল। বলুন তো শুনি। কি হবে যদি পুরো ব্যাপারটা উল্টো হয়? মানে মেয়েটি শিকার নয়, বরং সেই ছিল শিকারী বা উদ্ধারকারী। হতে পারে সে কোনো সাধারণ মানুষ নয়, তার নিজেরই কোনো অলৌকিক ক্ষমতা আছে। সে হয়তো জেনে বুঝেই সেখানে গিয়েছিল ওই অতৃপ্ত ডাক্তারকে চিকিৎসা করতে, অর্থাৎ তাকে মুক্তি দিতে। চমৎকার একটা ভাবনা। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তার সাহস আর ক্লিনিকে প্রবেশ করার পেছনের কারণটা একটা নতুন মাত্রা পায়, তাই না? একদম। এটা গল্পটাকে একটা সুপারন্যাচারাল থ্রিলার থেকে প্রায় একটা হিরোইক জার্নিতে পরিণত করে। মেয়েটি তখন আর ভয়ের শিকার নয়, সে ভয়ের বিরুদ্ধে এক যোদ্ধা। আর গল্পের ভেতরের প্রমাণও কিন্তু এই তথ্যকে সমর্থন করে। গ্রামের আর কেউ যেখানে সাহস করল না, সেখানে তার একা এগিয়ে যাওয়াটা, এটা প্রমাণ করে যে সে সাধারণ কেউ নয়। তার উদ্দেশ্যটাই হয়তো ছিল ভিন্ন। কিন্তু আরও একটা সম্ভাবনাও তো আছে, তাই না? যদি পুরো ব্যাপারটাই রূপক হয়। হ্যাঁ, আর আমার মতে তৃতীয় সম্ভাবনাটাই হয়তো সবচেয়ে গভীর এবং শৈল্পিক। হতে পারে ওই ডাক্তার, ওই ক্লিনিক, ওই ঝড়, এগুলো কোনোটারই বাস্তব অস্তিত্ব নেই। সবকিছুই হয়তো মেয়েটির মনের ভেতরের কোনো গভীর অসুস্থতা বা ভয়ের প্রতীক। সে হয়তো নিজের কোনো ট্রমা, ডিপ্রেশন বা মানসিক যন্ত্রণার চিকিৎসা করতে গিয়েছিল। বাহ, আমি তো এভাবে ভাবিনি। তাহলে ওই অন্ধকার ক্লিনিকটা আসলে তার নিজের মনের গভীরতম, অন্ধকারতম অংশ, আর ডাক্তার হলো তারই ভয়ের মূর্ত প্রতীক। হতেই পারে সে যখন ভয়কে মোকাবেলা করতে ক্লিনিকের ভেতরে ঢুকল, তখন সে আসলে নিজের মনের গভীরে প্রবেশ করল। এক্ষেত্রে কে কার চিকিৎসা করেছিল এই প্রশ্নের মানে দাঁড়ায়, মেয়েটি কি শেষ পর্যন্ত তার ভয়কে জয় করতে পেরেছিল,
নাকি তার ভয়ই তাকে গ্রাস করে ফেলেছিল? এই দৃষ্টিকোণ থেকে দেখলে গল্পটার ভৌতিক থাকে না, হয়ে ওঠে একটা জটিল মনস্তাত্ত্বিক আখ্যান। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই তো এমন একটা ভুতুড়ে ক্লিনিক থাকে তাই না, যেখানে আমরা আমাদের ভয়গুলোকে লুকিয়ে রাখি। তা তো বটেই। অসাধারণ। তাহলে আমাদের সামনে ৩টে দরজা খুলে গেল, একটা ভৌতিক, একটা অলৌকিক আর একটা মনস্তাত্ত্বিক। লেখক আমাদের কোনো দরজার কথাই বলে দেননি, তিনি শুধু চাবিটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। এটা সত্যিই অবাক করার মতো যে এত ছোট একটা গল্প আমাদের চিন্তার জগৎকে এতটা নাড়িয়ে দিতে পারে। এখানেই তো একজন ভালো লেখকের সার্থকতা। তিনি আমাদের একটা সম্পূর্ণ উত্তর দিয়ে দেন না, বরং তিনি আমাদের একটা অসমাপ্ত অভিজ্ঞতার অংশীদার করেন। গল্পটা আমাদের মনে থেকে যায়, কারণ এর রহস্যের সমাধান আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হয়। উত্তর পেয়ে গেলে তো আলোচনা শেষ হয়ে যায়, কিন্তু একটা ভালো প্রশ্ন আমাদের সাথে আজীবন থেকে যায়। তাহলে আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি ছোট্ট গল্প শুধুমাত্র কয়েকটি চরিত্র এবং একটি রহস্যময় পরিবেশ ব্যবহার করে আমাদের মনে গভীর ছাপ ফেলতে পারে। গল্পটা আমাদের ভাবতে শেখালো যে অনেক সময় সবচেয়ে শক্তিশালী হরর কাহিনীর ভিত্তি কোনো ভূত বা আত্মা নয়, বরং মানুষের মনের ভেতরের ভয় আর অজানা রহস্য। আর এটাও শেখালো যে সাহায্যকারী এবং সাহায্য প্রার্থী বা শিকার ও শিকারী, এই ভূমিকাগুলো সবসময় এতটা স্পষ্ট হয় না। যেটাকে আমরা ভয় পাচ্ছি হয়তো সেটাই আমাদের মুক্তি দিতে পারে, আবার যাকে আমরা অসহায় ভাবছি হয়তো সেই সবচেয়ে শক্তিশালী। একদম। কিন্তু সবশেষে আমার মনে আরও একটা অন্য প্রশ্ন আসছে। আমরা এতক্ষণ ডাক্তার আর মেয়েটিকে নিয়ে কথা বললাম, তাদের মধ্যকার রহস্য নিয়ে আলোচনা করলাম, কিন্তু একটা চরিত্রকে আমরা প্রায় ভুলেই গেছি, রামপুর গ্রামের বাকি মানুষগুলোকে। ইন্টারেস্টিং। তাদের নিয়ে আপনার কি ভাবনা? ভাবুন তো, গল্পের আসল অসুস্থতাটা হয়তো ওই ক্লিনিকে ছিলই না, হয়তো আসল রোগটা ছিল গ্রামের ভেতরে ওই সম্মিলিত ভয়, যে ভয়ের কারণে মানুষ যুগ যুগ ধরে নিজেদের দরজা জানালা বন্ধ করে রেখেছে, বাস্তবতাকে মোকাবেলা করার সাহস দেখায়নি। কি হবে যদি গ্রামের আসল অসুস্থতা কোনো অতৃপ্ত আত্মা না হয়ে বরং ওই গ্রামবাসীদের জিটি প্যারানয়া বা সম্মিলিত ভয়টাই হয়? আর সেই তরুণীর ক্লিনিকে প্রবেশ করার সাহসী পদক্ষেপটাই যদি হয় সেই ভয় থেকে মুক্তির একমাত্র চিকিৎসা, সে হয়তো শুধু নিজের নয়, বরং পুরো গ্রামের হয়ে সেই ভয়কে মোকাবেলা করতে গিয়েছিল। সেই রাতে সে কি পেরেছিল সেই গ্রামের চিকিৎসা করতে? এই প্রশ্নটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।